মান লেখো। হ্যাঁ, সংজ্ঞাটা লেখো। সংজ্ঞাটা বই থেকে তোমরা ভালো করে শিখবা, স্যারে বুঝানোর সিস্টেমে করে সংজ্ঞাটা বলতেছি। কোন পদার্থ বা আয়ন, কোন পদার্থ বা আয়ন, তোমরা কোন মৌল লেখো, পদার্থ না লেখা, কোন মৌল কোন মৌল যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তার সংখ্যাকে জারণ সংখ্যা বলে। ইলেকট্রন ত্যাগ করলে জারণ সংখ্যা ধনাত্মক, আর ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা ঋণাত্মক। হাইড্রোজেন ধাতুর সাথে থাকলে জারণ সংখ্যা -ডিগ্রি, আর অধাতুর সাথে থাকলে জারণ সংখ্যা +b। তারপরে দেখো, এই তথ্যগুলো আমাদের কিন্তু লাগবে, আর জারণ সংখ্যা এই আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসো আমরা এবার প্র্যাকটিক্যালে যাই। জারণ সংখ্যা এবং যোজনী কি? যোজনী হচ্ছে কোন মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্যটাই হচ্ছে কি যোজনী। যোজনী লেখো। যোজনী কাকে বলে? কোন মৌলের বা যৌগ মূলকে যৌগমূলক লাগবে না, কোন মৌলের একটি পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার
সামর্থ্যই যোজনী। এবার যোজনী এবং জারণ মানের মধ্যে পার্থক্য। যোজনীটা কি? যোজনী হইছে কি সামর্থ্য আছে, আর জারণ হইছে কি কাজ করে দেখা দিবে। আবার আরেকটা হচ্ছে কি যৌগ গঠনের সময় একটা মৌলের পরমাণু যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতে পারে বা ত্যাগ করতে পারে তার সংখ্যাকে যোজনী বলে। দেখো যোজনী আরেকটা সংখ্যা হচ্ছে যৌগ গঠনের সময় একটি মৌলের পরমাণু যতটি ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা শেয়ার করে, যতটি ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা শেয়ার করে করার সামর্থ্য থাকে সেটা হচ্ছে কি যোজনী। আর জারণ সংখ্যার সময় কোডই দেখা দিতে হবে। জারণ সংখ্যা যোজনী ফাতে যোজনী সে সম্ভাব্য, হ্যাঁ সে এটা করতে পারে। আর জারণ হচ্ছে কি করিয়ে দেখা দেওয়া লাগবে। যেমন তোমাকে যদি বলা হয় সোডিয়াম, ওদিনকে তোমাদেরকে লেখাইছি সোডিয়ামের জারণ সংখ্যা যোজনী কত, তোমরা বলবা 1। এখন যদি সোডিয়ামের জারণ সংখ্যা কত, তাহলে কিন্তু 1 না। সোডিয়ামের জারণ সংখ্যা হবে সেই কোন ইলেকট্রন গ্রহণ করে নাই ত্যাগও করে নাই। কেমনে বুঝছি? গ্রহণ করলে হয়তো মাইনাস, ত্যাগ করলে হয়তো কি প্লাস। যেহেতু সেই কোন ইলেকট্রন গ্রহণ করে নাই ত্যাগও করে নাই, সেই জন্য তার জারণ মান হবে কি 0। এই জারণ আর যোজনী কথা কি যোজনী সে সম্ভাব্য কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে সেইটা জানা যায়, কিন্তু জারণ হচ্ছে কি দেখাই দিতে হইব ত্যাগ করে বা গ্রহণ করে। তো সেই ত্যাগও করে নাই গ্রহণও করে নাই, এই জন্য তার জারণ মান 0। কিন্তু যদি আমি কি দিই সোডিয়াম প্লাস দিই, তার যোজনীয় কত 1 আর জারণ মানও 1 হবে। তবে জারণ মানের ক্ষেত্রে কি দিতে হইব? প্লাস চিহ্ন দেওয়া লাগবে। একই ভাবে আমি তোমাকে যদি বলি অক্সিজেনের যোজনী কত 2, জারণ মান কত, সেই ইলেকট্রন ত্যাগও করে নাই গ্রহণও করে নাই, তাহলে 0। কিন্তু যদি তোমাকে দিয়ে দিই O2 মাইনাস, এর অর্থ হচ্ছে তার যোজনী 2 আর জারণ মান হবে কি -2। ইলেকট্রন গ্রহণ করলে জারণ মান কি হয়? নেগেটিভ হয়। সেই যে এখানে ঋণাত্মক অ্যানায়ন হচ্ছে কারণ সেই ইলেকট্রন গ্রহণ করছে, যার কারণে তার জারণ মান হচ্ছে কত -2। এইভাবে আমরা ইয়া করব। তারপরে দেখো জারণ মান আর যোজনীর মধ্যে পার্থক্য আছে, পার্থক্য পরে বলতে আছি, আরো একটু বিস্তারিত বুঝি। যেমন হাইড্রোজেনের একটা কথা বলছিলাম, সোডিয়াম হাইড্রাইড অথবা সোডিয়ামের সাথে যদি হাইড্রোজেন এইভাবে থাকে, সব সময় একটা যৌগের মধ্যে কিছু সংখ্যক মৌলের পরমাণু জারণ মান ধনাত্মক, কিছু সংখ্যক জারণ মান হচ্ছে ঋণাত্মক, কারণ তার টোটাল জারণ মান 0 হবে। এই তো একটা যৌগ, তার টোটাল জারণ মান 0 হবে, অর্থাৎ সোডিয়াম আর হাইড্রোজেন দুইটার জারণ মান যোগ করলে 0 হবে। তো এখন সোডিয়াম তো ধাতু, ধাতুর জারণ মান সব সময় ধনাত্মক। দেখো সোডিয়াম হচ্ছে ধাতু, ধাতুর জারণ মান সব সময় ধনাত্মক। তাহলে এখানে সোডিয়াম ধাতু আর কারণে সোডিয়ামের এটাতে যদি আমরা ভাঙি, এটাকে ভাঙলে কিন্তু সোডিয়াম আর হাইড্রোজেন হবে না, এটাকে ভাঙলে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হবে। তো সোডিয়াম ধাতু আর কারণে এটা ধনাত্মক হবে, তাহলে হাইড্রোজেন অধাতু হওয়ার কারণে এটা ঋণাত্মক হবে। তার আবার বুঝে বলি, একটা যৌগকে দুইটা অংশে ভাঙা যায়, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন অংশ। এইখানে ধাতু সব সময় ধনাত্মক, তাহলে এই জন্য সোডিয়ামটা ভাঙছে পজিটিভ হয়েছে, হাইড্রোজেন নেগেটিভ হয়েছে। শুধু পজিটিভ আর অনেক সময় পজিটিভ হয়, অনেক সময় টু পজিটিভ হয়। কেন? যোজনী এক হলে পজিটিভ বা শুধু নেগেটিভ, আর যোজনী যদি 2 হইতো 2 প্লাস বা 2 মাইনাস হইতো। হাইড্রোজেনের যোজনী এক জানি আমরা, সোডিয়ামের যোজনীও এক জানি, এই জন্য সোডিয়ামের এখানে প্লাস, হাইড্রোজেনের এখানে কি হইছে মাইনাস হইছে। এবার আসো এই ক্ষেত্রে সোডিয়ামের জারণ মান হচ্ছে +1, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1। কিন্তু যদি আমরা ধরি CH4, এইখানে কি হইব?
এইখানকার ক্ষেত্রে কার্বন হইব ঋণাত্মক, হাইড্রোজেন হইব কি ধনাত্মক। কার্বনের যোজনী কিন্তু 4, এই জন্য আমরা ধরে নিলাম 4 ঋণাত্মক। আসলে কিন্তু এটা না, আমি তোমাদেরকে বুঝাইতেছি এই 4 মাইনাস দিয়া। কিন্তু তোমরা যেটা সমযোজী যৌগ জানো, কি জানো তোমরা? এটা সমযোজী যৌগ জানো, মানে দুটো ধাতু থাকলে এটা সমযোজী যৌগ। সমযোজী যৌগের ক্ষেত্রে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত পোলার যৌগ ছাড়া হয় না। কিন্তু জারণ মানের হিসাব করতে গিয়ে আমরা ধরে নিব এই যে হাইড্রোজেন তো পজিটিভ, কারণ এটা অধাতু হওয়ার কারণে আমি একটু আগে বলছিলাম হাইড্রোজেন হবে পজিটিভ, কার্বন হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে হাইড্রোজেনের জারণ মান হবে +1 আর কার্বনের জারণ মান হবে কত? -4, কারণ তার জারণ মান হচ্ছে কত? যোজনী 4 তো, এই জন্য হবে এখানে -4। এইভাবে দেখো হাইড্রোজেনের জারণ মান এক সময় প্লাস হয়, আরেক সময় কি মাইনাস হয়। এবার দেখো সোডিয়াম অক্সাইড, অক্সিজেনের যোজনী হইছে 2, দেখো অক্সিজেনের যোজনী 2 এখানে আছে, সোডিয়ামের 2 এখানে আসবে, এটাকে বলা হয় সোডিয়াম অক্সাইড। আমি শুধু অক্সাইড লিখতে আছি, অক্সাইড। এবার আসি আমরা এইখানে সোডিয়ামের জারণ মান কত? সোডিয়ামের জারণ মান হচ্ছে +1 আর অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এরপর হচ্ছে লিখব সোডিয়াম 2 অক্সিজেন 2। দেখো দুইটার পরমাণু যদি সমান হয় এটাকে বলা হয় ফার অক্সাইড। এই ফার অক্সাইড, ফার অক্সাইডের ক্ষেত্রে আবার ভেজাল লাগছে। ভেজালটা কি? আমরা অক্সিজেনের জারণ মান কত বের করব? সোডিয়ামের যোজনী 1 জানি, এখানে অক্সিজেনের জারণ মান কত এটা বের করব। বের করার নিয়ম হচ্ছে সোডিয়ামের জারণ মান +1, এখানে 2 আছে, এই 2। অক্সিজেনের জারণ মান ধরে নিব আমরা কত? x, এইখানে দুইটা অক্সিজেন আছে, এই 2। তাহলে আবার বুঝাই বলি, সোডিয়ামের জারণ মান 1, আমরা লিখলাম কত? 1। এবার এই 2 হইছে 2, অক্সিজেনেরটা কত হইব ওইটা তো সহজভাবে আমরা জানতে, কারণ এটা স্বাভাবিক অবস্থা আর নিচেরটা হচ্ছে অস্বাভাবিক অবস্থা। অস্বাভাবিক অবস্থা হওয়ার কারণে আমরা অক্সিজেনের জারণ মানটা বাইর করতে হবে। বাইর করার জন্য ধরে নিলাম x, আর এখানে 2 আছে, 2 গুণ দুটোটা যোগ করলে একটা যৌগের যতগুলা মৌল থাকে সবার জারণ মান যোগ করলে হবে যোগফল 0। নিরপেক্ষ হলে, নিরপেক্ষ মানে কি? এটা কিন্তু নিরপেক্ষ না, এটা নিরপেক্ষ না, কারণ এটা আদান যুক্ত। আদানহীন যেটা সেটা হচ্ছে নিরপেক্ষ, তাহলে এটা তো কোনো আদান নাই, এই জন্য এটা নিরপেক্ষ। এবার আসলে এখানে x এর মান কত? 0, তাহলে 2x -2, x -1। তাহলে সোডিয়ামের জারণ মান +1 আর অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। এরপরে আসো আরেকটা অবস্থা আছে, সেই অবস্থা হচ্ছে কি একবারে বিপরীত। এই তো এখানে 2 ছিল, এবারে এখানে উল্টা 2। দেখো ক্লাস 8 এ যে আমরা সংকেত লেখার নিয়ম শিখছিলাম, হ্যাঁ। এবার আসো আমরা এইখান থেকে আবার সোডিয়াম এবং অক্সিজেনের জারণ মান বের করব। ওই ক্লাস 8 এ যেটা বুঝাইতেছিলাম, ক্লাস 8 এ থাকতে আমরা সংকেত শিখছিলাম যোজনী বিনিময় করে। যেমন সোডিয়ামের যোজনী 1 চলে যাবে অক্সিজেনের কাছে, অক্সিজেনের 2 চলে আসবে এখানে। এইটার ক্ষেত্রে নিয়ম মাইনাস হচ্ছে, এটা কিন্তু মানে নাই। এটাও দেখো সম্পূর্ণ বিপরীত, যেটা সমান পরমাণু এটা হচ্ছে ফার অক্সাইড, আর যেটা সম্পূর্ণ বিপরীত। কোন বিপরীত? সংকেত লেখার নিয়মে যেটা বিপরীত ওইটা হচ্ছে সুপার অক্সাইড। এটা হচ্ছে সোডিয়াম সুপার অক্সাইড। এইভাবে পটাশিয়াম সুপার অক্সাইড আছে, যে পটাশিয়াম অক্সাইড, সোডিয়ামের জায়গায় পটাশিয়াম থাকবে, তোমাদের মেইন বই আছে তো একটা শকের মধ্যে এখানে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম ফার অক্সাইড, এটা সোডিয়াম সুপার অক্সাইড।
পটাশিয়াম থাকলে পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। এবার আসি সোডিয়াম, এখান থেকে কিভাবে অক্সিজেনের জারণ মান বের করব? সোডিয়ামের জারণ মান +1, একটা সোডিয়ামে আছে, অক্সিজেনের জারণ মান ধরি x, এখানে 2 আছে দেখে 2x। এটা নিরপেক্ষ অণু দেখে তার জারণ মান হচ্ছে 0। এবার আসো 2x ইকুয়াল -1, x ইকুয়াল হচ্ছে -1/2। তাহলে এবার দেখো কি হইলো, সোডিয়ামের এখানে সোডিয়ামের জারণ মান +1 কিন্তু অক্সিজেনের জারণ মান -1/2। মানে অবজেক্টিভ আসে এই দুইটা, মানে এখানে সুপার বা পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত এইভাবে করে আসে। তো দেখো কিন্তু এখানেও সোডিয়ামের, দেখো সব জায়গায় সোডিয়ামের যোজনী 1, সব জায়গায় কিন্তু অক্সিজেনের যোজনী 2। এখানেও সোডিয়ামের যোজনী হবে 1 হবে, অক্সিজেনের যোজনী সব জায়গায় 2, কিন্তু জারণ মান ভিন্ন হয়। তো এবার আসো জারণ মান আর যোজনীর মধ্যে পার্থক্য। জারণ মান কখনো ভগ্নাংশ হয় না, ধনাত্মক, সরি যোজনী কখনো ধনাত্মক হবে না, ঋণাত্মক হবে না। আর যৌগ ভেদে যোজনী কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু জারণ মান ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, ভগ্নাংশ হয়, আর যোজনী সব সময় পূর্ণ সংখ্যা হয়। এবার লেখো, প্রশ্ন লেখো। জারণ মান এবং যোজনী এক নয়, ব্যাখ্যা করো। জারণ মান এবং যোজনী এক নয়, ব্যাখ্যা করো। A2Cr2O7 এত এক কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করো। বলছে এখানে যে একটা সংকেত দিয়ে দিছে, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমাইড। আমাদের সবথেকে এখন থেকে আমরা সংকেতের নাম জানতে হইব, যোজনী শিখতে হইব। দেখো এত এর কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় মানে মাঝখানে যেটা আছে সেটা কেন্দ্রীয় পরমাণু। এত এর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করো। তার মানে ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলছে। ধরি বা মনে করি, ধরি A2Cr2O7, Cr মানে হচ্ছে ক্রোমিয়াম। এত এ ক্রোমিয়ামের জারণ মান সমান x। আর তো জানি পটাশিয়াম এর জারণ মান হবে +1, কারণ পটাশিয়ামের যোজনী 1। আমি তোমাদেরকে এই জন্য বলছি যোজনী মুখস্থ করা লাগবে, যেগুলো স্যারে দিচ্ছি। এরপরে অক্সিজেনের জারণ মান তার যোজনী যত তত হবে। অক্সিজেনের জারণ মান হবে যোজনী হচ্ছে 2, আর অক্সিজেন অধাতু তো এই জন্য -2। পটাশিয়াম ধাতু এই জন্য তার জারণ মান ধনাত্মক হয়েছে, অক্সিজেন অধাতু এই জন্য তার জারণ মান ঋণাত্মক হলো। এবার আমরা জানি নিরপেক্ষ অণুর পরমাণুগুলোর জারণ মানের সমষ্টি মানের সমষ্টি 0 এভাবে লেখো। আমরা জানি নিরপেক্ষ অণু
অণুর পরমাণুগুলোর জারণ মানের সমষ্টি 0। এর অর্থ হইছে আমাদের পটাশিয়ামের জারণ মান কত ধরছি +1, তাহলে +1 দুইটা পটাশিয়াম আছে এইজন্য 2 যোগ ক্রোমিয়ামের জারণ মান ধরছি x, এইখানে দুইটা ক্রোমিয়াম আছে গুণ 2। এবার অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, 7টা আছে এইজন্য 7। এরপরে দেখো এটা নিরপেক্ষ, নিরপেক্ষ মানে তার এখানে প্লাস মাইনাস কিছু নাই, এই জন্য তার জারণ মানের সমষ্টি কত হবে এই 0 হবে। এবার আমরা কি করি +2 এই 2x -14 = 0। এখান থেকে x এর মান বের করলে আসবে 6, কিন্তু আমরা লিখব +6। x এর মান আসবে 6, আমরা লিখব কি +6। এটা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত বের করব। এবার তোমরা নিজেরা করো, এটা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান মানে সালফারের জারণ মান। হ্যাঁ, সবাই বের করো। আমরা জানির আগ পর্যন্ত আসলে আমি সাহায্য করব। তাহলে আমি সাহায্য করতেছি। এবার ধরি SO4S3- তো সালফারের জারণ মান x। হাইড্রোজেন সব অধাতু, দেখো সালফার অধাতু, অক্সিজেন অধাতু, এই জন্য হাইড্রোজেনের জারণ মান +1 আর অক্সিজেন তো অধাতু, তার জারণ মান -2। এবার লিখবো আধানযুক্ত অণু, আধানযুক্ত অণুর পরমাণুগুলো জারণ মানের সমষ্টি তার আধানের সমান।
তার আদানের সমান। তখন এবার আসো আমরা লিখবো হাইড্রোজেনের জারণ মান 1 ধরছি, একটা পরমাণু আছে। তারপরে সালফার আমরা x ধরছি, 1 না দিলেও চলে, সারে দিছি এইভাবে। এরপরে আসো প্লাস অক্সিজেনের -2 হইছে জারণ মান, এখানে 3 আছে গুণ 3। এবার যেটা বলছি এটা তো নিরপেক্ষ না, আদান যুক্ত অনু, তাহলে তার জারণ মানের সমষ্টি হইছে তার আদানের সমান। তার আদান হইছে মাইনাস, তার মানে হইছে -1। এবার হবে কত? 1 2x, আরে সরি 1 plus x minus 6 minus 1, এবার x minus 5 minus 1, x equal -1 plus 5, x equal কত আসছে? 4 আসছে। তখন আমরা লিখবো এটা +4। এবার তোমাদেরকে সহজ একটা দিয়ে দিতেছেন, সোডিয়াম কার্বনেটে কার্বনের জারণ মান বের করো, শর্টকাটে বের করো, এত দরা টরা লাগবে না। শর্টকাট কেমনে বের করে স্যার একটা দেখাই দিই। মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি অক্সিজেনের কথা বলছি, সোডিয়ামের জারণ মান হচ্ছে +1, অক্সিজেনের বাইর করতে বলছে। অক্সিজেনের বাইর করতে গেলে কি এখানে হবে x। এবার দেখো হাইড্রোজেন, অক্সিজেন তো ঋণাত্মক, হাইড্রোজেনটা হবে এখানে ধনাত্মক, +1। এরপরে আসো সমান সমান হবে কত? যোগ নিরপেক্ষ অনু তো তাদের যোগ বলেছে 0, তাহলে 1 1 এর যোগ করলে 2 plus x equal 0, x equal -2। এবার আসো ঠিক এইভাবে শর্টকাট ভাবে বাইর করবে, এটা কেউ উত্তর বলবো না, আমি যাকে জিজ্ঞেস করে সে বলবা। মাহিরে আগে জিজ্ঞেস করবো, মাহি আর অর্পিতারে। যারা জয়েন করছো জি স্যার।
তোমার তো প্রবলেম হয় বুঝছো নি, তুমি প্রবলেম হলে জয়েন করে না, ইউটিউবে ইয়া থেকে দেখো। তো তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ইউটিউবে তুমি সরাসরি চলে যেতে পারবা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্যার মোবাইল নাম্বারে মেসেজ দিও। কথা কি বুঝছো? হ্যাঁ, মোবাইল নাম্বারে মেসেজ। এরপরে ডিসটার্ব দিলা জয়েন করো না, জয়েন না করে সব বিকেল বেলা থেকে ওখানে ক্লাসটা দিয়ে দিত, ওইখান থেকে দেখতে পারবা। আচ্ছা গেছে, এবার দেখি ফাইল বের করছো? ফাইল স্পিকার অন করো। জুমুর বের করছো? জি স্যার। কত হইছে? স্যার 4। 4। আচ্ছা অর্পা না, অর্পিতা কত হইছে? 4। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 আসবে। মাহি তারিয়া ফাইল তাহলে পারো নাই। দেখো 4 কিভাবে আসছে, সোডিয়ামের যোজন 1, তো এখানে হলো +1 ধাতু দেখা গুণ 2, কার্বনের হচ্ছে x যোগ অক্সিজেনের যোজনী 2 দেখে এখানে 2 হইছে, অধাতু দেখা মাইনাস গুণ 3 ইকুয়াল 0। 2 যোগ x মাইনাস 6 ইকুয়াল 0, x মাইনাস 4 ইকুয়াল 0, x ইকুয়াল হচ্ছে 4। এই হইছে এইভাবে জারণ মান বের করে। তাহলে তোমাদের পড়া শুধু জারণ মান বের করা। এখন জারণ মান বের করার জন্য কই পাইবা? অবজেক্টিভে গিয়ে কার জারণ মান কত শুধু খুঁজে খুঁজে ওইখান থেকে বাইর করবে এই অধ্যায়। এরপরে আসো বায়োলজি। কোন অধ্যায় ছিল? বায়োলজি। ও হ্যাঁ, সমন্বয় নিঃসরণের অধ্যায়টা ছিল, মানে জীবের পরিবহন না কি জানি ওটা। তোমরা ওইখানে ক্লাস 8 এ উদ্ভিদের পানি শোষণটা পড়ছিলা। এখানেও পানি শোষণটা আছে, এই পানি শোষণটা চিত্র সহ সবাই চিত্র আঁকবা এবং এটা মুখস্থ করবা। ফিজিক্যাল পানি শোষণ পরীক্ষা না, পরীক্ষা পর পুরো অধ্যায় একসাথে নিব। এরপরে আসো সাধারণ গণিতে 5.2 শেষ হইছে। হ্যাঁ রিয়া 5.2 শেষ হইছে? স্যার আমি শেষ করছি। ধন্যবাদ। অর্ফা 5.2 করা হয়েছে? স্যার আপনি যতটুক করেছেন ওটুক করছি। আর বাকিগুলো এটা তো মনে হয় শেষ হয়েছে, মনে হয় সবগুলো অঙ্ক। স্যার 28 পর্যন্ত হয়েছে। হ্যাঁ, আর বাকিগুলো লাগে না। যেগুলা করাইছে এগুলো শেষ করো, স্যারে সৃজনশীলে আসবো। হ্যাঁ এবার আসো আমরা 9.2, আমি বলছিলাম 9.2 সাধারণ গণিতের, 9.2 উচ্চতর গণিতের 8.2 একরকম, দুটো একসাথে। 9.2 এর জন্য তোমাদেরকে আমি মান মুখস্থ করতে বলছিলাম। দেখো মানের কৌশল আছে, কিন্তু আমরা কৌশল অবলম্বন করব না, ক্যালকুলেটর দিয়েও বের করা যায়, তাও শিখবো না। আমরা একবার মুখস্থ করব। কেন মুখস্থ করব? কারণ তোমরা এখানে সায়েন্সের স্টুডেন্ট, এটা ব্যবহারিকে জিজ্ঞেস করে এবং এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তো ক্যালকুলেটর দিয়ে বার করা যায়, কৌশল বার করা যায়। এখন ব্যবহারিকে ভাইবা তোমাদের জিজ্ঞেস করলো যে cos 60 ডিগ্রির মান কত, তাই তুমি কি স্যার ক্যালকুলেটর দেন অথবা বৈশা বৈশা কি তোমরা স্যারের সামনে ক্যালকুলেশন করবা নাকি? তো আসে আমরা সরাসরি মুখস্থ করতে বলছিলাম। যেমন সাইন মুখস্থ করলে সাইনের উল্টাইলে কিন্তু cos হয়ে যায়। আচ্ছা আমরা অঙ্ক করতে করতে এগুলা জিজ্ঞেস করো, তোমাদের না পারলে দৈনিক একটা একটা মুখস্থ করো। আজকে সাইন, পরে cos, এরপরে tan, এই তিনটা মুখস্থ করতে পারলে বাকিগুলা পারা যায়।
হ্যাঁ 9.2 অনুশীলনী অঙ্ক বাইর করো। স্যারের কাছে তো নাই। হ্যাঁ পাইছি। তাসমিনা প্রথম অঙ্কটা একটু বলো তো, স্যারের কাছে নাই তো। স্যার জেনারেল ম্যাথ। হ্যাঁ জেনারেল ম্যাথ জেনারেল 9.2। স্যার 8 নাম্বার থেকে অঙ্ক মনে হয়। আপনি একটা বড় থেকে একটা বলো, ভগ্নাংশ একটা বলো। 1 মাইনাস, এটা কত নাম্বার? এটা 8 নাম্বার। আচ্ছা হ্যাঁ 8 নাম্বার কি বলছে? 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। হ্যাঁ 60 ডিগ্রি। এরপরে কি বের করতে বলছে? স্যার কিছুই বলে নাই, শুধু এটাই তো দেওয়া। এটার মান বের করতে বলছে। এবার দেখো এটার মানটা কিভাবে বের করব আমরা। তোমাদেরকে আমি শিখতে দেখো, তোমাদেরকে শিখতে বলছি sin cos tan, এই তিনটা শিখতে বলছি। এই তিনটা থেকে আমরা কেমনে জানবো? দেখো sin এর সাথে cosec এর সম্পর্ক। sin এর উল্টো এলে cosec হয়, এটা আমরা জানি ইয়া থেকে অর্ধবার্ষিক থেকে। cos এর উল্টো এলে sec হয়, আর tan এর উল্টো এলে cot হয়। তোমরা দেখো tan 30 ডিগ্রির মান আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। দেখো tan 60 ডিগ্রির মান √3, তাহলে cot 60 ডিগ্রির মান হবে তার উল্টা, উল্টা মানে হচ্ছে 1/√3। দেখো আমি তোমাদেরকে শিখতে বলছিলাম tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির উল্টা এলে কি হইব? cot 60 ডিগ্রি, কারণ tan এর উল্টাটা হচ্ছে কি cot। তাহলে এবার কি করব? 1 মাইনাস cot, এই যে cot 60 ডিগ্রি। আচ্ছা আমি এটা একটা লাইন বাতি করি, এই লাইনটা বাতি করা লাগে না, তোমাদের বোঝার জন্য স্যারে করতেছি। 1 প্লাস cot 60 ডিগ্রি হোল স্কয়ার। এবার 1 মাইনাস cot 60 ডিগ্রির মান হবে কত? 1/√3। এটার পুরাটার মান হচ্ছে এটা, উপরে হবে স্কয়ার। ঠিক একইভাবে 1 প্লাস cot 60 ডিগ্রির মান 1/√3 হোল স্কয়ার। এইভাবে তোমরা এক কাজ করবা, sin cos tan এই তিনটা সামনে লিখে লিখে এডিটিং করবা, অঙ্ক করবা, দেখবা মুখস্থ হয়ে গেছে। আর বাকি তিনটা শিখবে না, এই দুটো শিখলেই চলবে, তিনটা শিখলেই চলবে। হ্যাঁ এতটুকু তোলো। তারপরে আমরা ক্যালকুলেশনটা করব কি? 1 মাইনাস 1 এর স্কয়ার হলে 1, √3 এর স্কয়ার হলে 3, 1 প্লাস 1/3। এবার ইকুয়াল উপরে লসাগু করব, এই 3। আমি কিন্তু সামনের অঙ্কগুলোর এই কাজটা করব না, আমি শুধু মান বসানো পর্যন্ত কাজ করব। 3 এবার লসাগু হলে 3 মাইনাস 1, এই 3 প্লাস 1, 2/3 4/3, এই 2/3 এটা উল্টে যাবে, এই হাফ।
তাসমিনা পৃষ্ঠা নাম্বার একটু বলো তো, কত পৃষ্ঠা? স্যার 195 পৃষ্ঠা। এরপরে দেখো তোমরা, স্ক্রিন দেখা যায় তো? জি স্যার। আচ্ছা 8 নাম্বারটা করাইছি, 8 এর পরে আমি এডি করাইতেছি না, আমি সরাসরি ইয়াতে চলে যাই। এই 8 9 10 এগুলা মান বের করে বসায় বসা তোমরা এগুলা করবা। আমি করতেছি, তোমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবা। 12 13 14 15 এগুলা মান বসায়, তারপরে 16 মান বসাই করবা। 16 17 সারে করাইতেছি। হ্যাঁ তোমরা এবার 16 নাম্বারটা তুলো, sin 2x লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin 2a, উপরে দেওয়া আছে দিয়ে লেখো। দেওয়া আছে a সমান সমান 45 ডিগ্রি। sin 2a লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা সাথে লিখে নিই, 2tan a 1 plus sin tan square। এবার দেখো দেওয়া আছে sin 45 ডিগ্রি, তাহলে কি লিখবো? sin, অবশ্যই ব্র্যাকেট দিবা মান বসানোর সময়, 2 এর মান হচ্ছে 45 ডিগ্রি, এ sin 45 ডিগ্রি মানে হচ্ছে কত? 90। sin 90 ডিগ্রি মান 1। ডাইরেক্ট মুখস্থ, একবারে sin cos tan তোমরা একবার ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। এবার আসো রাইট হ্যান্ড সাইড কি হবে? 2tan। এরপরে আসো কি হয় জানো নি, অনেকে কি করবা, কি ভুল করে, sin 90 ডিগ্রি মান 1 না, অনেকে লিখবো কি এই sin 90 ডিগ্রি এত ঢুকাইছে এখানে 1 লিখে ফেলবে পরীক্ষার মধ্যে। অথবা তোমরা অনেকে, আমি লিখছি sin 90 ডিগ্রি পুরোটার মান 1, অনেকে কি করে শুধু 90 ডিগ্রির মান 1 লিখে রাখবো, অর্থাৎ 90 ডিগ্রি জায়গায় 1 লিখে রাখবে, তাহলে তো এটা ভুল। এখানে মান হবে পুরোটার মান, sin 90 ডিগ্রির মান 1, যাতে ওই ভুলটা যাতে না হয়। এবার মান বসাও, 45 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি এর জায়গাতে এটা বসাইছি। এরপরে হবে কি 2 tan 45 ডিগ্রির মান 1 প্লাস tan 45 ডিগ্রি 1, এখানে পাওয়ারের মান বসানো হয় নাই, মানে পাওয়ারের মান হবে না, কি হবে? tan 45 ডিগ্রি মান 1 লিখবা, যত পাওয়ার থাক না কেন পরে এই পাওয়ারটা দিয়ে দিবা। এবার কাজ করলে দেখবা যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, করে ফেলবা তোমরা। তোলো এটা। হ্যাঁ আসলে তোলা হয়েছে? জি স্যার।
এরপরে আসো আমরা একটা নিজের একটা অঙ্ক করো সবাই। নিজেরা করা লাগবে না, আমি 15 নাম্বার করাই। 15 তো পারবা, এখন তো 16 করাইছি, তাহলে গেছে এই নিয়মে। তাহলে 17 নাম্বারটাও এই নিয়মে হবে, 17 নাম্বারটাও এই নিয়মে করবা। স্যারের মাউসটা নষ্ট হয়ে গেছে, এর জন্য দেখাতে পারতেছি না। দেখো এখানে উদাহরণ 13 দেখবা। দেখি আমরা উদাহরণ কত কত করবা তোমরা। উদাহরণ 13 করবা, পুরাটা একরকম। 14 না, 14 এর 3 নাম্বারটা করবা। দেখো গ নাম্বারটা। এবার আসি, আমি এটা করাই দিই একটু, 22 নাম্বারটা করাই দিই। বাইশ নাম্বার হচ্ছে দেওয়া আছে cos আর এর মান হচ্ছে 30, আর লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত cos 3a। এবার আসো cos 3a এর মান হচ্ছে 30 ডিগ্রি, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0। তোমরা দেখো নি বোর্ড একটু একটু। আচ্ছা আমি রাইট হ্যান্ড সাইড সমান সমান 4 cos স্কয়ার cos কিউব এ -3 cos এ। আরেকটা এসডব্লিউ দিয়ে দিই এখান থেকে। আর 27 নাম্বারটা নিজেরা করবা, যে স্যারে যেগুলো দিছি সবগুলো একই নিয়মে। এবার আসো স্যারে কি করছি, মান বসা দিছি, এর মান 30 বসাইছি, গুণ করলে 90 0 cos 90 ডিগ্রির মান 0। এবার হবে 4 cos কিউব এর মান 30 ডিগ্রি, cos এর মান 30 ডিগ্রি। কি হইছে? হ্যাঁ যাও বাসা থেকে যাই, যাও বাসা থেকে যাই। হ্যাঁ 4 cos 30 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রি কিউব না, কিউব চিন্তা করবা না, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এবার এই কিউবটা দিয়ে দিব উপরে, -3 cos 30 ডিগ্রির মান √3/2। তারপরে যে কাজটা হবে 4 ইনটু, দেখো √3 উপরে যান, রুট এর উপরে কিউব হলে, রুট এর উপরে কিউব হলে এটা হবে a √a। সরাসরি লিখবা, 8 এর মতো এত ভাঙা সুরা করে দরকার নাই।
দেখো যার উপরে কিউব হোক না কেন, মানে রোডের যার উপরে কিউব হোক না কেন কি হবে, ওই সংখ্যাটা আবার আরেকটার উপর রোড। যেমন রোড 1 কিউব, এটা রোড 2 কিউব যদি হয় তাহলে 2 রোড 2, রোড 3 কিউব হলে কি হবে, 3 রোড 3 হবে। তাহলে আমরা এখানে দেখো 4 ইনটু এই কিউবটা রোড 3 পাবে, রোড 3 পালে হবে কি 3 রোড 3, আর 2 এ কিউবটা পেলে হবে 8। আমাদের দেখো এই ক্যালকুলেশন কিন্তু শিখা লাগবে। তোমরা ওই আদিম যুগে যে ক্যালকুলেশন শিখছো ওইগুলো যদি এখন চালাই দাও, হ্যাঁ গুণ করো 2 3টা গুণ করলে 8 হয় না, এটা একটু পরিহার করতে হবে, আর একটু আধুনিক হওয়া লাগবে। ক্যালকুলেশন মুখে মুখে কিছু করার চেষ্টা করো, ক্যালকুলেটরের উপর নির্ভরশীল হইও না। যাদের বড় ভাই বোন আছে তারা হয়তো জানো যে ইন্টারমিডিয়েট এডমিশন টেস্ট, মেডিকেল বোর্ড যেখানে যাও না কেন, কোনো এই বড় বড় অঙ্ক এই 3 আর এটা গুণ করলে 3 রুট 3/2 হবে। তারপরে আসো 48 কে কাটলে হবে 2 মাইনাস 3 রুট 3/2। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? এখানে লসাগু দরকার নাই, সরাসরি আমরা 0 লিখে ফেলবো। হ্যাঁ বলো এটা। স্যার আজকে কি কোনো পরীক্ষা আছে? এটা অরফানি কথা বলছো, রসায়নের ষষ্ঠ অধ্যায় পরীক্ষা নাই আজকে? স্যার সুমি সুমিনে, হ্যাঁ সুমি রসায়নের ষষ্ঠ অধ্যায় পরীক্ষা আছে। স্যার আজকে পরীক্ষা আছে? হ্যাঁ হ্যাঁ আছে। কি পরীক্ষা? রসায়নের ষষ্ঠ অধ্যায় অবজেক্টিভ পরীক্ষা। আচ্ছা যতটুকু পারো ইয়া করে নিবা। তোমরা দেখো 10 এর কি হইছে, এখন যে স্যার অপশন দেই যে অবজেক্টিভ সবগুলা না লাগাইলেও সাবমিট করা যায়, তো 10 এর তো কয়েকজনে কি করছে, প্রশ্ন খুঁজে যে এর আগে সাবমিট করে দিছে, তখন 0 পাইছে। তোমরা সাবমিটটা আগে এইটা সাবধান থাকো যে হুট করে সাবমিট করে নাও, পরীক্ষা শেষ হলে সাবমিট। সময় যদি আমি 50টা অবজেক্টিভ নিই তাহলে তোমাদেরকে 1 ঘন্টা সময় দিব, তো 1 ঘন্টার মধ্যে সাবমিট করা লাগবে। ইয়ার লিংকে প্রশ্ন আগে পাঠিয়ে দিব, 8টার দিকে পাঠিয়ে দিব। তোমরা তখন দৌড়াদৌড়ি করার দরকার নেই, 8টার দিকে ওপেন হবে না, বরাবর 9টার দিকে ওপেন হবে, 9টা থেকে 10টা। এই যে যাক, আমরা এরপরে আসো সাধারণ গণিতে, তাহলে এগুলা করবা। এবার যাদের সাধারণ গণিত উচ্চতর গণিত নাই তারা চলে যাও, উচ্চতর গণিতে আমরা একটা দুটো অঙ্ক আলোচনা করব। সাধারণ গণিতে এগুলা প্রত্যেকটা এসডব্লিউ দেখবো। স্যার। বলো। স্যার আমি তো কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়টা পাই নাই। তোমার না বলছিলাম একটু পরিবর্তে তোমার আপু থেকে, আর স্যারের ক্লাসগুলো একটু দেখে নিও, দেখলে তো বুঝবা আর এটা আছে কিনা আল্লাহ জানে ক্লাস। বুঝি দেখে তো আছে কিনা। স্যার ক্লাস তো অনেকগুলা, ষষ্ঠ অধ্যায় কিভাবে খুঁজবো ওখানে? বের করে আমি তোমাকে বলবো কয় তারিখের ক্লাস, ঠিক আছে? আচ্ছা স্যার। পারবো না কি? স্যার আমি তো কিছুই পারি না ওইটা। আচ্ছা তাহলে যতটুকু ইয়ে করতে পারো। আচ্ছা স্যার। আর তোমাদের পরীক্ষা এইভাবেই হবে, যে তোমরা উচ্চতর গণিত বই থেকে পড়বা। উচ্চতর গণিত আইসা ভিন্ন কথা। আমরা কি শিখবো? আমরা শিখবো যে উচ্চতর গণিতের দুইটা মান আছে, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক, আর হচ্ছে বৃত্তীয়। ষাটমূলকে 0 হইলে বৃত্তীয় কিন্তু 0। ষাটমূলকে 30, বৃত্তীয় হবে
180 এর ক্যালকুলেটর হাতে নাও। 180 কে 30 দ্বারা ভাগ করলে 6 হয়। পায়ের 6 দ্বারা ভাগ। দেখো 180 কে 30 দ্বারা ভাগ করলে 6 হয়, তাহলে পাইকে 6 দ্বারা ভাগ। 45 ডিগ্রি। 180 কে 45 ডিগ্রি দ্বারা ভাগ করলে 4 হয়, 5/4। 60 ডিগ্রি। 60 দ্বারা 180 কে ভাগ করলে 3 হয়, 5/2। 90 ডিগ্রি। 180 কে 90 দ্বারা ভাগ করলে 2 হয়। এই ভলিউমটা মনে রাখা লাগবে। এরপরে এইভাবে মনে রেখে আমরা অনুশীলনীর একটা অঙ্ক করা দিতেছি স্যারে। অনুশীলনীর 12 এর ক। হ্যাঁ, 12 এ গ করব। 10 5/3 minus 10 5/6 by 1 plus 10 5/3 10 5/6 plus cos 5/3 cos 5/6 sin 5/3 sin 5/6। এবার দেখো কি হয়। 5/3 মনে মনে কিন্তু 60 ডিগ্রি আছে, এখানে 5/3 তোমরা মনে মনে 60 ডিগ্রি লিখতে মনে করবা। আর যদি তোমরা মনে চাই যে আমরা এর রূপান্তর করব, তাহলে রূপান্তর হয়। রূপান্তরটা কিন্তু আধুনিকতার ছোঁয়া না, মানে স্মার্টনেস না। কারণ এই উচ্চতর গণিতে এসে কি রেডিয়ান নিয়ে আলোচনা, মানে বৃত্তীয় পদ্ধতি নিয়ে আলোচনা হয় উচ্চতর গণিতে। আর সাধারণ গণিতে যে ষাটমূলক অনেকে কি করে এইটারে এই দিকে রূপান্তর করে ফেলে। যেমন এখানে 5/3 আছে না, অনেকে কি করে 60 ডিগ্রি লিখে ফেলে, অথবা 5 এর মান 180 ডিগ্রি বসায় কাটাকাটি কইরা ওইগুলাতে নিয়ে নেয়। আমি আছে না ওই রকম করে করাই না, আমি সরাসরি তোমরা কি করবে এই মাথাতে রাখবা। 5/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। 5/6 এতটুকু, এটা এত বেশি মনে রাখা লাগে না, শুধু দুইটাতে ভেজাল লাগে। 5/3 হইছে 60, আর দেখো 3 এর সময় 60, 6 এর সময় 30, আর 4 এর সময় 45, 2 এর সময় 90। দেখো 30 সময় 3 যখন থাকবে তখন 60, 6 যখন থাকবে তখন 30, আর 4 থাকবে 45 ডিগ্রি। শূন্য তো শূন্যই থাকে, আর 2 থাকলে 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। 6 আছে tan 30 ডিগ্রি, তাহলে কি হবে আবার, তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 1 3 আছে মানে tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। 6 আছে তার মানে এটা 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 প্লাস cos, এইটা 3 আছে মানে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হবে হাফ। দেখো স্যারে কিভাবে বলতেছি, এইটারে চোখে দেখতেছো কিন্তু পড়তেছি আমি। দেখো 5/3 চোখে দেখতেছি কিন্তু পড়তেছি 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি। আজকে পড়া শিখবা, এরকম পড়া শিখবা। tan 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, এরকম করে যতগুলো আছে উচ্চতর গণিত সবগুলো আগে এমনি করবা। 5/3 5/6 এই পড়াটা না পড়া, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রির মান √3/2,
sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এরপরে আসো লসাগু হবে √3। √3 লসাগু হলে এটা তো উপরের সংখ্যা, √3 আর √3 গুণ হয়, √3 গুণ হলে সরাসরি 3 লিখবা, মাইনাস √3 মিলে গেছে 1। এখানে √3 কাটাকাটি তো করবা না তোমরা, প্লাস 2 দুগুণে 4, এখানে √3/4। এরপরে উপরে লসাগু 3 থেকে 1 গেলে হয় 2 আর √3 আর 1 1 যোগ করলে 2 প্লাস দেখো √3/4 √3/4 দুইটা আছে, এটাকে লেখা যাবে 2 ইনটু √3/4, দুইটা আছে দেখে এজন্য এটা এইভাবে লিখছি। তারপরে আসো 2√3 ইনটু হাফ, 2 দিয়ে 4 এর কাটলে কি হইব √3/2। এবার 2 এ 2 এ কাটা যায়, 2 দিয়ে কাটা গেলে হয় 1/√3 প্লাস √3/2। এবার লসাগুর ভয় এখনো তুললো না তোমরা, লসাগু যদি আমরা করি 2√3, √3 মিলে গেছে, এবার কি হবে দ্বারা 2 দ্বারা 1 এখানে হবে 2, তারপরে প্লাস 2 এ 2 মিলে গেছে, তাহলে এই √3 গুণ করলে 3 হবে, তাহলে 5/2√3। থ্যাংক ইউ।